আচ্ছা, আগের দিন আমরা প্রপোর্শনের থিওরি আর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে রিমেইনিং প্রবলেমস নিয়ে আমরা তোমাদেরকে বোঝাবো। আর পিডিএফ ফাইলটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা অ্যাটাচ করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। শুরু করছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। আগের দিন আমরা বলেছিলাম কোয়েশ্চেন নাম্বার 6 অবধি। আজকে আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 7 থেকে। দ্য নাম্বার অফ পেজেস ইন এ বুক ইজ ইনক্রিজড ফ্রম 360 to 540. দ্য প্রাইস ইজ ইনক্রিজড ইন দ্য সেম রেশিও. ইফ দ্য ওল্ড প্রাইস ওয়াজ ₹270, হোয়াট উইল দ্য নিউ প্রাইস বি? দেখো, যে কোনো অঙ্ক করতে গেলে আগে বুঝতে হবে আমাকে কি দিয়েছে আর কি আমাকে বার করতে দিয়েছে, এই দুটো জিনিস। আমাদের যেটা দিয়ে দিয়েছে, প্রথম বলছে একটা বইয়ের পেজ ইনক্রিজ করছে ফ্রম 360 to 540। সেকেন্ড যেটা আমাকে বলেছে, প্রাইস ইজ ইনক্রিজড ইন দ্য সেম রেশিও, উইচ ইজ কোয়াইট ন্যাচারাল। দেখো, একটা বইয়ের পেজ নাম্বার ইনক্রিজ করছে, তার মানে তার প্রাইসটা অবভিয়াসলি ইনক্রিজই করবে। আমাদের বলে দিয়েছে ওল্ড প্রাইস, মানে যখন বইটার পেজ নাম্বার 360, অ্যাট দ্যাট টাইম ইটস প্রাইস ওয়াজ ₹270. হোয়াট উইল দ্য নিউ প্রাইস বি? যখন বইয়ের পেজ 540, মানে প্রেজেন্ট পেজেস অফ দ্য বুক ইজ 540, নাও উই নিড টু ফাইন্ড আউট দ্য নিউ প্রাইস অফ দ্য বুক। তাহলে কি করছি? হিয়ার দ্য নাম্বার অফ পেজেস ইন এ বুক ইজ ইনক্রিজ ফ্রম 360 to 540। যা যা আমাদের বলে দিয়েছে সেগুলো সব আমি কপি করলাম। সেকেন্ডলি, দ্য প্রাইস অফ দ্য বুক ইজ অলসো ইনক্রিজড ইন দ্য সেম রেশিও. The old price of the book was ₹270. Let its new price be ₹X. আমরা ধরে নিলাম নিউ প্রাইস হচ্ছে x। দেখো, এখানে পেজেস ইনক্রিজ করছে, প্রাইসও ইনক্রিজ করছে, মানে therefore we can say that the number of pages of the book is proportional to the price of the book. তার মানে পেজের রেশিও ইকুয়ালস টু প্রাইসের রেশিও হবে। তাহলে পেজের রেশিও কত? 360, প্রাইসের রেশিও আর পেজের রেশিও সেম হবে। আমি প্রাইসের রেশিওটাকে আগে লিখছি, পেজের রেশিওটাকে পরে লিখছি। তোমরা চাইলে ইন্টারচেঞ্জও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। মানে পেজের রেশিওটাকে তোমরা ফার্স্টে লিখে ইকুয়ালস টু দিয়ে তারপর প্রাইসের রেশিওটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে আমি লিখেছি যেটা, সেটা হচ্ছে রেশিও অফ দ্য প্রাইস অফ দ্য বুকস। সেটা কত? 270 ইজ টু এক্স। প্রিভিয়াস প্রাইস হচ্ছে 270, প্রেজেন্ট প্রাইস হচ্ছে এক্স। রেশিও ইকুয়ালস টু রেশিও অফ দ্য পেজেস অফ দ্য বুক, হুইচ ইজ 360 ইজ টু 540। implies that 270 by x equals to 360 by 540. তারপর খুব ইজি একটা ক্যালকুলেশন, ক্রস মাল্টিপ্লাই করছি, করার পর x এর ভ্যালু বেরোলো 405। দেয়ারফর নিউ প্রাইস অফ দ্য বুক ইজ 405। যেটা মেইন জিনিস বোঝা, সেটা হলো এখানে পেজেস অফ দ্য বুক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রাইস অফ দ্য বুক। আচ্ছা, সেকেন্ড প্রবলেম দেখো। টু ফ্রেন্ডস বট এ হাউস ফর ₹45 লাখ। দুজন বন্ধু একটা বাড়ি কিনছে 45 লাখ রুপিসে। আউট অফ দিস 45 লাখ রুপিস, নীরাজ পেড ₹20 লাখ। মানে এই দুজন ফ্রেন্ডের মধ্যে একজনের নাম নীরাজ আর একজনের নাম হচ্ছে সঞ্জীব। নীরাজ পেড হচ্ছে 20 লাখ, সঞ্জীব পেড দ্য রেস্ট। মানে 45 লাখ মাইনাস 20 লাখ was paid by সঞ্জীব। 3 years later they sold the house for ₹63 lakh. তারা বাড়িটা বিক্রি করে দিচ্ছে 63 লাখে। হাউ মাচ শুড নীরাজ রিসিভ ফ্রম দ্য সেল? দেখো, কন্ট্রিবিউশন হচ্ছে নীরাজ আর সঞ্জীব দুজনের। তাহলে যে প্রাইসটা, সেলিং প্রাইসও দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, নীরাজ আর সঞ্জীবের মধ্যে। কিন্তু প্রবলেম হচ্ছে কতটা পাবে। দেখো, তুমি যতটা ইনভেস্ট করবে, যে রেশিওতে তুমি ইনভেস্ট করছো, এই 20 লাখ রুপিস নীরাজ পে করছে বাড়িটা কেনার সময়, মানে ও ইনভেস্ট করেছে 20 লাখ। আউট অফ 45 লাখ ও 20 লাখ ইনভেস্ট করেছে, মানে ওর টোটাল অ্যামাউন্ট অফ কস্ট প্রাইস ইজ টু অ্যামাউন্ট পেইড বাই নীরাজ হচ্ছে 45 লাখ ইজ টু 20 লাখ। এই যে রেশিওটা হচ্ছে, এই রেশিওতেই ও ওই সেলিং প্রাইসটা ওর মধ্যে এই রেশিওতেই ওদের মধ্যে সেলিং প্রাইসটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে দেখো, নীরাজ এক্স রুপিস সেলিং ফ্রম দ্য সেলিং প্রাইস, লেট নীরাজ রিসিভ ₹x। তাহলে আমরা কি বলতে পারি? আমি যে কথাটা বললাম তোমাদের, টোটাল কস্ট প্রাইস হচ্ছে 45 লাখ আর নীরাজের কন্ট্রিবিউশন হচ্ছে 20 লাখ। তাহলে এই কস্ট প্রাইসের রেসপেক্টে নীরাজের কন্ট্রিবিউশনের রেশিও কত? 45 লাখ ইজ টু 20 লাখ, which must be equal to the ratio of selling price is to amount received by নীরাজ। 63 লাখ ইজ টু এক্স। তারপর দেখো, বাই করে দিয়েছি, করে একটু সিম্পলিফাই করেছি, কারণ অনেক বড় বড় সংখ্যা, তাই একটু সিম্পলিফাই করে নিয়েছি। সিম্পলিফাই করে ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স এর ভ্যালু বেরিয়েছে 28 লাখ। তার মানে আউট অফ ₹63 লাখ নীরাজ রিসিভ ₹28 লাখ।
আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, ইফ 25 persons can dig a trench 36 meter long in one day, then find the number of persons required to dig a trench 108 meter long in one day. মানে 25 persons are required to dig a trench 36 meter long in one day. মানে 25 জন লোক একটা ট্রেঞ্চ খুঁড়ছে, 36 মিটার লং ট্রেঞ্চ খুঁড়ছে একদিনে, ডিগ মানে খোঁড়া। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সনস, কতজন লাগবে 108 মিটার লং একটা ট্রেঞ্চ খুঁড়তে একদিনেই খুঁড়তে হবে 108 মিটার লং, কতজন লোক লাগবে। দেখো এখানে আগে তারা একদিনে 36 মিটার লং ট্রেঞ্চটা খুঁড়ছিল, এখন তাদেরকে বলা হচ্ছে 108 মিটার লং ট্রেঞ্চটাকে খুঁড়তে হবে একদিনে। তার মানে আগে যদি 25 পার্সেন্ট লাগতো, তাহলে কোয়াইট ন্যাচারালি এখন লোক বাড়াতে হবে, তাহলে হবে না, কারণ আমাদের কাজ করার ক্ষমতাটা সীমিত। তাহলে সেই সীমিত ক্ষমতায় 36 মিটার লং ট্রেঞ্চ একদিনে আমরা খুঁড়তে পারি। এবার যদি আমাদের 108 মিটার লং ট্রেঞ্চ খুঁড়তে হয়, তাহলে আমাদের লোক বেশি লাগবে। তার মানে দেখো এখানে লেন্থ অফ দ্য ট্রেঞ্চ ইনক্রিজ করলো, নাম্বার অফ পার্সনও ইনক্রিজ করলো। তার মানে এক্ষেত্রেও কিন্তু ডিরেক্ট প্রপোর্শন হচ্ছে। হিয়ার দ্য নাম্বার অফ পার্সনস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য ট্রেঞ্চ। Now 25 persons can dig 36 meter long trench in one day. Let x persons can dig 108 meter long trench in one day. আমরা ধরে নিলাম x জন লোক লাগবে। তাহলে রেশিও অফ পার্সনস কত? প্রেজেন্ট হচ্ছে x, প্রিভিয়াস হচ্ছে 25, তাহলে x is to 25। প্রেজেন্ট লেন্থ অফ দ্য ট্রেঞ্চ কত? 108 is to past length of the trench, previous length of the trench, 108 is to 36। তাহলে x by 25 equals to 108 by 36, ক্রস মাল্টিপ্লাই করলাম, করে x এর ভ্যালু বেরোলো 75। therefore 75 men can dig 108 meter long trench in one day। নেক্সট প্রবলেম যেটা, 12 people can clean an office building in 3 hours. How long would it take 4 people? মানে 12 জন লোক একটা অফিস বিল্ডিং 3 ঘন্টায় পরিষ্কার করছে, তাহলে কতক্ষণ সময় লাগবে যদি 4 জন লোককে আমরা পরিষ্কার করতে দিই। এখানে দেখো একটা জিনিস, যত লোক বাড়বে, যত ওয়ার্কার বাড়বে, কাজের সময় তত কম লাগবে, আর যত ওয়ার্কার কমবে কাজের সময় তত বাড়বে। মানে আমরা যদি 4 জনে মিলে একটা ঘর পরিষ্কার করা শুরু করি, তাহলে যত সময় লাগবে, যদি 2 জন মিলে করি তাহলে সময় আরও বেশি লাগবে, আবার যদি 10 জন মিলে করি সময় কম লাগবে। তার মানে the number of people is inversely proportional with the time. মানে যত বেশি লোক তত কম সময়, যত কম লোক তত সময় বেশি। তাহলে এই ধরনের প্রপোর্শনে আমি বলেছিলাম থিওরিতে, যখন একটা আইটেম ইনক্রিজ করলে আরেকটা আইটেম ডিক্রিজ করে, তখন সেই ধরনের প্রপোর্শনকে আমরা বলি ইনভার্স প্রপোর্শন। তাহলে এক্ষেত্রে দেখা গেল ইনভার্স প্রপোর্শনে রয়েছে নাম্বার অফ পার্সন আর টাইম। দেখো এই অঙ্কটা একটু আগে আমি একটা অন্য প্রসেসে করেছিলাম, তারপর আমার মনে হলো ওটা থেকে এই কারেন্ট প্রসেসটা বেশি সুইটেবল, তাই আমি ওটাকে কেটে দিয়েছি। দেখো কি লিখেছি, 12 people can clean the building in 3 hours, let 4 people can clean it in x hours। তাহলে দেখো আগে ছিল 12, এখন পিপলের নাম্বার অফ পিপল কত? 4। তাহলে পিপলের রেশিও কত? প্রিভিয়াস ইজ টু প্রেজেন্ট, 12 is to 4। এবার ডিরেক্ট প্রপোর্শন আর ইনভার্স প্রপোর্শনের ডিফারেন্সটা একটু বোঝো, ভালো করে মন দিয়ে শোনো আমার কথাটা। ডিরেক্ট প্রপোর্শনের ক্ষেত্রে হয় প্রিভিয়াস ইজ টু নিউ ইকুয়ালস টু প্রিভিয়াস ইজ টু নিউ, বা তুমি যদি লেখো নিউ ইজ টু প্রিভিয়াস ইকুয়ালস টু নিউ ইজ টু প্রিভিয়াস, এটা ডিরেক্ট প্রপোর্শনের ক্ষেত্রে। কিন্তু ইনভার্স প্রপোর্শনের ক্ষেত্রে কি হয়, যেহেতু উল্টে যায় ব্যাপারটা, মানে একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজ, তাই আমরা ইনভার্স প্রপোর্শনের ক্ষেত্রে লেফট সাইডে যদি লিখি নিউ ইজ টু প্রিভিয়াস, তাহলে আমাদের রাইট সাইডে লিখতে হবে প্রিভিয়াস ইজ টু নিউ, বা লেফট সাইডে যদি লিখি প্রিভিয়াস ইজ টু নিউ, তাহলে রাইট সাইডে লিখতে হবে নিউ ইজ টু প্রিভিয়াস। মানে জাস্ট রেসিপ্রোকাল হিসেবে তোমরা ধরতে পারো, মানে ভাবতে পারো। তাহলে দেখো 12 is to 4 করেছি নাম্বার অফ পিপল, তার মানে 12 ছিল আগে, পাস্ট মানে প্রিভিয়াস নাম্বার অফ পিপল, আর প্রেজেন্ট পিপল কত? 4। তাহলে লেফট সাইডে আমরা লিখেছি কি পাস্ট ইজ টু প্রেজেন্ট, তাহলে রাইট সাইডে অবভিয়াসলি আমাদের লিখতে হবে প্রেজেন্ট ইজ টু প্রিভিয়াস। তাহলে প্রেজেন্ট কত? প্রেজেন্ট মানে 4 জন লোক করতে পারছে কত দিনে?
এক্স দিনে আমি ধরেছি, তাহলে প্রেজেন্ট হচ্ছে এক্স, আর প্রিভিয়াসলি 12 পিপল ক্যান ক্লিন দ্য অফিস ইন 3 আওয়ার্স, তাহলে প্রিভিয়াস আওয়ার হচ্ছে 3, তাহলে এক্স ইজ টু 3। তাহলে ডিরেক্ট প্রপোর্শনের ইনভার্স প্রপোর্শনের ক্ষেত্রে দেখো আবারও বলছি, লেফট সাইডে যদি ডিরেক্ট প্রপোর্শনের ক্ষেত্রে লেফট সাইডে যদি প্রিভিয়াস, রাইট সাইড প্রিভিয়াস ইজ টু নিউ এইভাবে রেশিওটাকে রাখো, তাহলে রাইট সাইডেও প্রিভিয়াস ইজ টু নিউ রাখবে। কিন্তু ইনভার্স প্রপোর্শনের ক্ষেত্রে লেফট সাইডে যদি প্রিভিয়াস ইজ টু নিউ এই কনসেপ্টে রাখো, তাহলে রাইট সাইডে লিখবে নিউ ইজ টু প্রিভিয়াস। তাহলে তারপর খুব ইজি হয়ে যাচ্ছে, 12/4 ইকুয়ালস টু এক্স বাই 3, ক্রস মাল্টিপ্লাই করে এক্স হলো 9, therefore 4 people can clean the building in 9 hours. নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11, দ্য রেশিও অফ এরিয়াজ অফ টু স্কোয়ার্স, দুটো স্কোয়ার আছে যাদের রেশিও অফ দেয়ার এরিয়াজ হচ্ছে 4:5, if the area of the bigger square is 475, what is the area of the both squares, মানে দুটো স্কোয়ারের টোটাল এরিয়া কত সেটা আমাদের বার করতে দিয়েছে। রেশিও অফ দ্য এরিয়াজ অফ টু স্কোয়ার্স কত, 4:5, এরিয়া অফ দ্য বিগার স্কোয়ার কত, 475। তাহলে দেখো রেশিওটা হচ্ছে 4:5, তার মানে 475 হচ্ছে বিগার স্কোয়ারের এরিয়া, তাহলে তার রিপ্রেজেন্টেটিভ অবভিয়াসলি রেশিওতে 5 হবে তার টার্মটা, আর স্মলার যে স্কোয়ার তার টার্মটা হবে 4, তাহলে আমরা ধরে নিলাম স্মলার স্কোয়ারের এরিয়া হচ্ছে এক্স মিটার স্কোয়ার, তাহলে এক্স ইজ টু 475 ইকুয়ালস টু 4:5, কারণ এক্স এর রিপ্রেজেন্টেটিভ 4, 475 এর রিপ্রেজেন্টেটিভ 5, সেখান থেকে এক্স এর ভ্যালু বেরোলো 380, তাহলে স্মল স্কোয়ারের এরিয়া কত বেরোলো, 380 মিটার স্কোয়ার। নেক্সট প্রবলেমটা দেখো, জয়া হ্যাজ টু ম্যাপস, ম্যাপ এ অ্যান্ড ম্যাপ বি, দ্য ম্যাপ স্কেল অফ ম্যাপ এ is 1:25,000, map scale of map B is 1:10,000. On map B, the distance between town X and Y is 16 cm. What is the distance between two towns on map A? দেখো এই কনসেপ্টটা বোঝো আগে। তোমাদের অনেকের কাছে অ্যাটলাসের ম্যাপ আছে, ম্যাপের বই আছে, তোমাদের অনেকের বাড়িতে ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে। দেখো পৃথিবী কত বড়, আর সেই বড় পৃথিবীকে একটা ম্যাপে আমরা দেখাচ্ছি, সমস্ত দেশগুলোকে আমরা দেখাচ্ছি, তার মানে এই বড় জিনিসটা যে ইউনিট আর ম্যাপের ইউনিট তার তুলনায় অনেক কম। কিন্তু এবার আরেকটা, যেমন আরও ইজিলি আমি যদি তোমাদের বলি, তোমরা গ্রাফ করেছো, একটা মিলিমিটারের গ্রাফ হয়, একটা সেন্টিমিটারের গ্রাফ হয়, আরও অনেক রকমের গ্রাফ হয়, আমাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী আমরা গ্রাফ ইউজ করি। কখনো হয় ছোট, খুব ছোট গায়ে লাগা থাকে, আবার কখনো একটু বড়, কিন্তু পুরো জিনিসটাই একই রকমের হয়, একই কনসেপ্টে যায়, মানে রেশিওটা একই দাঁড়ায়। তা ম্যাপ এতে ম্যাপের স্কেল হচ্ছে 1:25,000, আর ম্যাপ বির স্কেল হচ্ছে 1:10,000, মানে দুটো ম্যাপের একটা একটু মানে দেশগুলো একটু ছোট হয়ে রয়েছে, আর একটা দেশগুলো বা জায়গাগুলো একটু বড় করে দেখানো রয়েছে। কিন্তু এইবার বলছে আরেকটা জিনিস কি বলছে, on map B the distance between town X and Y is 16 cm. What is the distance between two towns on map A? দেখো ম্যাপ এর স্কেলটা দেখো 1:25,000, মানে ম্যাপে যেটা 1 রিয়েলি সেটা হচ্ছে ইন রিয়েলিটি সেটা হচ্ছে 25,000 টাইমস, আবার ম্যাপ বিতে যেটা হচ্ছে 1 ইউনিট রিয়েলিটিতে সেটা হচ্ছে তার 10,000 টাইমস। এইবার ম্যাপ বি অনুযায়ী, কিন্তু দেখো তাহলে ম্যাপ এ আর ম্যাপ বিতে তুমি একটা জায়গার যে ডিস্টেন্স, অরিজিনাল ডিস্টেন্স কি ডিফারেন্স হয়ে যায়? ধরো কলকাতা থেকে দিল্লির ডিস্টেন্স কি দুটো ম্যাপের ক্ষেত্রে ডিফারেন্ট হবে? না, দুটো ম্যাপের ইউনিটের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, কিন্তু অরিজিনালি তাদের ডিস্টেন্স সেম হয়। এইবার তোমাদের এই জিনিসটাই তোমাদের বুঝতে হবে যে দেখো বি ম্যাপে যেটা 10,000, এ ম্যাপে সেইটা হচ্ছে 25,000, তাহলে বি ম্যাপে যেটা 10,000, এ ম্যাপে সেই ডিস্টেন্সটা হচ্ছে অরিজিনালি 25,000, তাহলে বি ম্যাপে যেটা 16 সেটা এ ম্যাপে কত, এই হিসাবে আমাদের বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে বি ম্যাপে যেটা 10,000, এ ম্যাপে হচ্ছে সেটা 25,000, তাহলে বি ম্যাপে যেটা 16 সেন্টিমিটার বলেই দিয়েছে অন ম্যাপ বি দ্য ডিস্টেন্স বিটুইন টাউন এক্স অ্যান্ড ওয়াই ইজ 16 সেন্টিমিটার, সেটা এ ম্যাপে কত।
তাহলে আমরা কি করছি, দ্য ম্যাপ স্কেল of map A equals to 1:25,000. The map scale of map B equals to 1:10,000. Therefore, the ratio of distance of town X and Y on map A and B is proportionate to with the ratio of actual distance between town X and Y. তাহলে আমরা কি বললাম, the ratio of distance of town X and town Y on map A and B. ম্যাপ এ অ্যান্ড বিতে এক্স এবং ওয়াই টাউনের ডিস্টেন্সের যে রেশিও, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন টাউন এক্স অ্যান্ড টাউন ওয়াই। লেট দ্য ডিস্টেন্স বিটুইন টাউন এক্স between two towns মানে টাউন এক্স অ্যান্ড টাউন ওয়াই অন ম্যাপ স্কেল এ অন ম্যাপ এ বি এক্স সেন্টিমিটার। আমরা ধরে নিলাম ম্যাপ এতে যে ডিস্টেন্সটা ম্যাপ বিতে 16 সেন্টিমিটার ছিল, সেই ডিস্টেন্সটা ম্যাপ এতে হচ্ছে এক্স। তাহলে ম্যাপ এতে যদি এক্স হয়, তাহলে ম্যাপ এ এবং ম্যাপ বির ডিস্টেন্সের রেশিও কত, x:16। অরিজিনালি সেটা কত হবে, দ্যাট রেশিও ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স। অ্যাকচুয়াল ডিস্টেন্সে কত হবে, ম্যাপ এর ক্ষেত্রে 25,000, ম্যাপ বির ক্ষেত্রে 10,000। তার মানে আমরা বলতেই পারি x:16 ইকুয়ালস টু 25,000 ইজ টু 10,000। তার মানে x/16 ইকুয়ালস টু 25,000 বাই 10,000। ক্রস মাল্টিপ্লাই করেছে, সিম্পলিফাই করে হলো x ইকুয়ালস টু 40। মানে হুইচ ডিস্টেন্স বিটুইন টাউন এক্স অ্যান্ড টাউন ওয়াই ইন ম্যাপ বি is 16 centimeter, and the same distance and that distance between town X and town Y on map A becomes 40 centimeter. এই হলো প্রপোর্শনের বিভিন্ন টাইপের অঙ্ক। পরবর্তী ক্ষেত্রে যদি আরও কিছু অঙ্ক পাই নতুনত্ব, তাহলে আমি তোমাদের জানাবো। আর তোমাদের যদি কোনো কিছু কমেন্ট থাকে বা কিছু আরও অন্য রকমের কোনো ভিডিও বা কোনো অঙ্কের প্রপোর্শনেরই যদি কিছু করতে চাও তোমরা, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেই অনুযায়ী বুঝিয়ে দেবো বা নতুন করে কিছু প্রবলেমস আরও করাবো।